সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট কে হবেন সেটি নির্ধারিত হতে যাচ্ছে আগামী ৫ই নভেম্বরের নির্বাচনে। যদিও এরই মধ্যে ডেমোক্রেটিক প্রার্থী কামালার জয়ের আভাস মিলেছে। গত ১৭ই সেপ্টেম্বর প্রকাশিত সিএনবিসির জরিপে ৪৮% মানুষ কামালার এবং ৪১% মানুষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনার কথা বলেছেন। তবে বিজয় জারি আসুক, আসন্ন নির্বাচন ঘিরে আছে শঙ্কার মেঘ। বিশ্লেষকদের অনেকের মতেই এই শঙ্কা নির্বাচনী ফল মানা না মানা নিয়ে। কারণ গত 10ই সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রথমবার কামালার সঙ্গে বিতর্কে অংশ নিয়ে ২০২০ সালের নির্বাচনের ফলাফল চুরির সেই ভয়াবহ অভিযোগ আবারও তুলেছেন। ট্রাম্পের এই দাবি তার দল রিপাবলিকান পার্টির প্রায় ৭০% মানুষ সত্যি বলে মনে করছে। তবে কি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্বিতীয়বারের মতো সংঘাত দেখা দিতে পারে? পুনরাবৃত্তি হতে পারে ক্যাপিটাল হিলের মতো ঘটনার? এর মধ্যে আবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো হত্যার চেষ্টার ঘটনা যেন বাড়তি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন বাইডেন এবং কামালা দুজনই। বলেছেন, যুক্তরাষ্ট্রের সহিংসতার কোনো স্থান নেই। আমরা আমাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে ব্যালট বাক্সে মিটমাট করি, বন্দুকের নল দিয়ে নয়। তবে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। দাবি করেছেন তিনি যখন যুক্তরাষ্ট্রকে বাঁচানোর চেষ্টা করছেন তখন বাইডেন এবং কামালার উস্কানিমূলক বক্তব্যের কারণে তার উপর গুলি চালানো হচ্ছে। কেন বারবার হামলা হচ্ছে ট্রাম্পের উপর? কেমন হতে যাচ্ছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল? মার্কিন নাগরিকরা কি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্টকে বেছে নেবেন, নাকি ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্র ক্ষমতায় বসাবেন? এসব নিয়ে আলোচনায় আজ দূরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক পররাষ্ট্র রাষ্ট্রদূত শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। যুক্তরাষ্ট্র থেকে আছেন ইউনিভার্সিটি অব নিউ অরলিয়ান্সের সাবেক উপ উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মুস্তফা সারওয়ার, এবং নিউ ইয়র্ক থেকে যুক্ত আছেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূরালাপে। আমি আসলে শুরু যেই প্রশ্নটি করতে চাই, যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে ইতিমধ্যে, যে ২ মাসের মধ্যে ট্রাম্পের উপর ২বার হত্যা চেষ্টা। পেনসিলভেনিয়া প্রথমটা যেটি কান ফুটো হয়ে গেল ট্রাম্পের, এবং দ্বিতীয়টাতে দেখলাম তারি গলফ ক্লাবে ফ্লোরিডায় যেটি হলো। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে শুরু করি। কেন বারবার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হচ্ছে, এবং সিক্রেট সার্ভিসের যে ভূমিকা সেটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন, সেটিও খুব প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই দ্বিতীয় যে ঘটনাটি, সেটি তো আসলে ব্যাপক আলোচনা চলছে এই কারণে যে ১২ ঘন্টা ধরে প্রস্তুতি নিচ্ছে ওখানে দাঁড়িয়ে, তার প্রস্তুতির অংশ হিসেবে ব্যাকপ্যাক, AK-47 ইত্যাদি পাওয়া যাচ্ছে। কিভাবে মূল্যায়ন করেন আপনি, জনাব হাসান ফেরদৌস? অনেক ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা যারা আছেন এই প্যানেলে। ফর্মাল উত্তরটা হচ্ছে এরকম যে সিক্রেট সার্ভিস তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এটা ফর্মাল উত্তর। দায়িত্ব তাদের কি? প্রাক্তন রাষ্ট্রপতিকে, প্রাক্তন প্রেসিডেন্টকে সর্বাত্মকভাবে রক্ষা করা। সিক্রেট সার্ভিসের একজন অস্থায়ী ডিরেক্টরকে পদত্যাগ করতে হয়েছে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে। এবং দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার পরে একইভাবে প্রশ্ন উঠেছে যে কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে। উত্তর দিচ্ছে তারা এইভাবে যে আমাদের এনাফ রিসোর্সেস নেই। আপনারা দেখেছেন বাইডেন সাহেব নিজেও বলেছেন যে এতে রিসোর্স বাড়াতে হবে। এটা ফর্মাল উত্তর। অর্থাৎ প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য যে রিসোর্স দরকার, যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি সিক্রেট সার্ভিসের নেই। কেন নেই প্রশ্ন উঠতে পারে। এবং এটা নিয়েই পার্টিজান ফাইটটা হচ্ছে। রিপাবলিকানরা বলছে এর পেছনে ডোনাল্ড ট্রাম্প নিজে কি বলেছেন এবং তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট কি বলেছেন, সরাসরি অভিযোগ করেছেন এটি ডেমোক্রেটদের চক্রান্ত। কমলা হ্যারিস দায়ী করেছেন জেডি ভ্যান্স বলেছেন যে কমলা হ্যারিসের জন্যই বারবার আক্রান্ত হচ্ছে। তারা এই কথা বলেছেন যে কথাবার্তা বলছে ডেমোক্রেটরা, তাদের যে কথার টেম্পারেচার তা এত উঁচু, পারদের মাত্রা, তার ফলে ভায়োলেন্সটা গ্রো করছে, হিংসাত্মক ঘটনা বাড়ছে। এটা রিপাবলিকানদের বক্তব্য। পক্ষান্তরে ডেমোক্রেটরা কি বলছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল আগাগোড়াই ডিভাইসিভ, বিভেদাত্মক কথা বলে যাচ্ছেন। দেশকে বিভক্ত তারা করছেন, বর্ণতে, জাতিতে, ভেতরের লোক বহিরাগত লোক বিভক্ত করছেন। সর্বশেষ কি বিভক্তি দেখছি আমরা? ওহাইওর একটি শহরে কিছু হেইতিবাসীদের নিয়ে তারা অভিযোগ করেছে সেখানে তারা শহরের হাঁস মুরগি চুরি করে খেয়ে ফেলছে। সম্পূর্ণ মিথ্যে কথা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং তার দল তাদের নির্বাচনী বিজয়ের একটা প্রধান অস্ত্র ভেবেছে এই বিভেদাত্মক ইস্যুটাকে ব্যবহার করা। সেটা কোনটা? যে বহিরাগতরা
তথাকথিত ইলিগাল ইমিগ্রেন্টরা আমাদের দেশে এসে আমাদের সম্পদ নষ্ট করছে, আমাদের ছাত্ররা স্কুলে প্রোটেকশন পাচ্ছে না। কি কারণে? এই বিদেশ থেকে আসা ইমিগ্রেন্টদের কারণে। দুদিন আগে নিউ ইয়র্কে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, একই ভাষায় তিনি আক্রমণ করেছেন। কি বলছেন? যে আমার দেশের আমার দেশ নেই। এই যে প্রবল আক্রমণ। আর একটা কথা বলে রাখি, শেষ কথা বলবার আগে, হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একথা বলেছেন যে তিনি যদি নির্বাচনে হারেন তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। ফলে বিভেদাত্মক এবং হিংসাত্মক ক্লাইমেট ট্রাম্প অনেক আগে থেকেই তৈরি করে রেখেছেন। আমি বলবো না যে ডেমোক্র্যাটরা একদম সাধু, তারাও কিন্তু অনবরত বলে যাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পই দায়ী এই বিভেদাত্মক পরিস্থিতি সৃষ্টি করবার জন্য। যেমন ডেমোক্রেটদের প্রধান অস্ত্র কোনটা এই মুহূর্তে? যে ডোনাল্ড ট্রাম্প এ থ্রেট টু ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য হুমকি। যে লোকটি দেশের আপনার কথা মতো 47% লোক বা 48% লোক সমর্থন করে, তাকে আপনি বলছেন এ থ্রেট টু ডেমোক্রেসি, তাই তো? আপনাদের ফর্মাল ডেমোক্রেটদের ফর্মাল পজিশন। এবং এর ফলে কোনো কোনো লোক তো উত্তেজিত হতেই পারে, এই থ্রেটটাকে আগে থেকে শেষ করে দিই আমি। এটি হচ্ছে ফর্মাল চেহারাটা। আসল কারণটাকে আমরা জানি না। আসলে যে ছেলেটি 20 বছরের ছেলেটি পেনসিলভেনিয়াতে আক্রমণ করেছিল, সে শুধু ট্রাম্পকেই নয় বাইডেনকেও আক্রমণ করার কথা ভেবেছিল। তার ফেসবুক পেজে এবং তার বিভিন্ন নথিপত্রে দেখতে পাচ্ছি আমরা, সে খুঁজেছে কিভাবে হয় ট্রাম্পকে নয় বাইডেনকে আক্রমণ করতে পারে। অন্যদিকে যে লোকটি টেক্সাসে, যে লোকটি ফ্লোরিডায় যে বাইডেনকে ট্রাম্পকে আক্রমণ প্ল্যান করেছে, সে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। সে ইউক্রেনে গেছে এবং নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে জড়িত সে। আমার নিজের ধারণা দুজন লোকই, ছেলেটি এবং এই 50-60 বছরের বয়সী লোকটি, মানসিকভাবে আনসেটল, মানসিকভাবে অসুস্থ, এবং তারা দৃষ্টি আকর্ষণ করবার একটা পথ খুঁজে পেয়েছে। যদি আমি ট্রাম্পকে আক্রমণ করতে পারি, আমি সঙ্গে সঙ্গে হিরো, এই যে হিরো হওয়ার প্রবণতা, এটা একটা কাজ করতে পারে। উত্তর আমি জানি না, উত্তর কেউ জানে না। এবং জনাব হাসান ফেরদৌস, ধন্যবাদ। এই হিরো হবার প্রবণতাটা হয়তো সিক্রেট সার্ভিসের যে ব্যর্থতা বা গাফিলতি, তার কারণে খুব চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। হিরো হবার প্রবণতা সবারই কম বেশি থাকতে পারে, কিন্তু এটা কেন চোখের সামনে চলে আসে, সেই প্রশ্নটি আমি করছিলাম। যে সিক্রেট সার্ভিসের মূল্যায়ন, ডক্টর মোস্তফা সারোয়ার, আপনিও নিশ্চয়ই মূল্যায়ন করবেন যে কেন বারবার ট্রাম্পের উপর হামলা হচ্ছে, সিক্রেট সার্ভিসের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এবং সেই সাথে যেটি ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে, ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য বাইডেন প্রশাসনকে, কামালা হ্যারিসকে দায়ী করছেন, একদম স্পষ্টতই দায়ী করছেন, তার পুরো দলই দায়ী করছে। এই যে দোষারোপ, এটির আসলে আপনি ভিত্তি পান কিনা, এবং এটি দোষারোপ করে ডোনাল্ড ট্রাম্পের কোনো লাভ হচ্ছে কিনা? আমি প্রথমত যে এই যে আক্রমণ হচ্ছে কিংবা হতে যাচ্ছে, এটাকে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি। এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। সেটা সে যেই গুলি করুক কিংবা যাকেই করুক না কেন, পার্টিকুলারলি যেখানে প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী, তাদেরকে যেখানে আক্রমণ করা হয়, সেটা অ্যাবসলিউটলি অগ্রহণযোগ্য। তাহলে এটার যে মানে সিকিউরিটি সার্ভিসের গলদ রয়েছে, সেটা আমি হাসান ফেরদৌসের সঙ্গে আমি একমত যে এটা আরো এদেরকে আরো বেশি রিসোর্সেস দেওয়া উচিত যাতে এই ঘটনা না হয়। আরেকটা ব্যাপার, যে দুটো ব্যাপারই দেখা গেল যে যে দুজন করেছে, একটা খুব ইয়াং, আর একজন একটু মধ্য বয়স কিংবা বেশ মানে বেশি বয়স। এরা করেছে, তাদের মেন্টাল প্রবলেম আছে। কাজে এই মেন্টাল প্রবলেম, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা আমি যে দেখছি, যে যুক্তরাষ্ট্রে বন্দুক কেনা মানে পুতুল কেনার চেয়েও সহজ। এই দেশে সবচেয়ে সমস্যা হলো যে কেউ গিয়ে একটা বন্দুক কিনতে পারে, এবং ভালো বন্দুক, এমনকি কামানও কিনতে পারে। আমি দক্ষিণ অঞ্চলে থাকি, আমি যদি ড্রাইভ করি একটু গ্রামের দিকে, তাহলে একটা ভাঙা বাড়ি কিন্তু সামনে একটা কামান। হ্যাঁ, এটাও আমি দেখেছি, এখানে ছবিও তুলেছি। তো এই দেশে যে এই অস্ত্র কোনো কন্ট্রোল হয় না, এর জন্য কে দায়ী? আসবে এর জন্য দায়ী তো ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড রিপাবলিকান পার্টি। ওরাই তো গান কন্ট্রোলের এগেনস্টে। কাজে এটা শুধু সিকিউরিটি সার্ভিসের যে প্রবলেম তা নয়, এর সঙ্গে সবচেয়ে বড় প্রবলেম যে যে কেউ গান কিনতে পারে। আরো একটা ব্যাপার, যে ডোনাল্ড ট্রাম্পের, ডক্টর মোস্তফা সারোয়ার, একটা প্রশ্ন একটু ছোট্ট করে ঢুকিয়ে দিই শুধু, যে ডোনাল্ড ট্রাম্প তারাই তো গান কন্ট্রোলের এগেইনস্টে, ডেমোক্রেটরাও কি খুব গান কন্ট্রোলের পক্ষে? তারাও কি খুব চেষ্টা করছে গান কন্ট্রোলে?
খুবই সুন্দর প্রশ্ন, মানে আমি অবাক হয়ে গেলাম আপনার এই প্রশ্নটায়। হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টির ভেতরেও কিন্তু সবাই কিন্তু এক না। প্রোগ্রেসিভ উইং অফ দ্য ডেমোক্রেটিক পার্টি তারা চায় গান কন্ট্রোল। কিন্তু আমি যেমন একটা এক্সাম্পল দেব, যে হ্যারিস, কমলা হ্যারিস, আমি কমলা বলবো, ক্যামালা বলবো না, বাংলা আমি ব্যবহার করব, উনি ভারতীয় বংশোদ্ভূত। কমলা হ্যারিসের যে, উনি কিন্তু একদিন প্রাউড হয়ে এই পেনসিলভেনিয়াতে তার বক্তৃতাতে উনি বলেছেন যে আমি আই আই ওন গান এবং আমার হাজবেন্ডের গান আছে। এটা কি? এটা প্যান্ডারিং, যে মানে গানের যারা গান লবিকে খুশি রাখার জন্য, এবং গান লবির যারা সমর্থক, সিঙ্গেল ভোটার আমরা বলি, সিঙ্গেল ইস্যু ভোটার, এই পেনসিলভেনিয়া যেটা একটা টস আপ, এখানে কিন্তু বিশাল সংখ্যক রুরাল লোক আছে যারা শুধুমাত্র একটা ইস্যুতে ভোট দেবে, যে গানকে কন্ট্রোল করতে চায়, গানকে ফ্রি দেয়। গান ফ্রি দেয় যেহেতু রিপাবলিকান, সেই জন্য এই রুরাল অঞ্চলে ওয়েস্টার্ন পেনসিলভেনিয়াতে হ্যারিসের প্রবলেম হয়ে যাচ্ছে ভোটের জন্য। কিন্তু তাও আমি মনে করি যে উনি ওভারঅল সিটিগুলোতে ওনার সমর্থন আছে, উইন করে যাবেন পেনসিলভেনিয়া। ইনফ্যাক্ট আজকে সকালেই রিপোর্ট দেখলাম যে উনি বেশ ভালো মার্জিনে এগিয়ে আছেন, আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 3.4% উনি এগিয়ে আছেন। দি পয়েন্ট ইজ দ্যাট যে ডোনাল্ড ট্রাম্পের যে রেটরিক, সেটাও কিন্তু দায়ী। সবসময় ভায়োলেন্সের কথা অন্য কেউ বলে না। এই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমরা ভায়োলেন্সের কথা শুনি হলো ফ্রিঞ্জ পার্টি, ওথ কিপার্স, ক্লু ক্লাক্স ক্ল্যান, এরা বলে। কিন্তু আমরা দেখছি প্রাউড বয়েজ, এরা বলে, যারা মানে যাদের সঙ্গে মানে বর্ণবাদী সন্ত্রাসবাদী একটু কানেকশন রয়েছে। কিন্তু এই ধরনের কথা রাজনীতিবিদদের মধ্যে একজনের কাছ থেকেই শুনি, দ্যাট ইজ ডোনাল্ড ট্রাম্প। মানে সবচেয়ে মানে আমি কি বলবো, অদৃশ্যের পরিহাস, যে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু ওই যে সবসময় সে একটা মারামারির কথা বলে, মানে ধ্বংসাত্মক কথা বলে, ওয়ার্নিং দেয় যে একটা সে মানে মারামারি লাগিয়ে দেবে, সে যদি নির্বাচনে হেরে যায় তাহলে সে একটা রক্তগঙ্গা হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু সেই বলে। আমার মনে হয় তার এই কথাবার্তায় লোকরা যারা হিরো হতে চায় তারা হয়তো একটু এনকারেজড হতে পারে, হু নোজ, আই ক্যানট অ্যাসিওর ইউ পারফেক্টলি, কিন্তু আমার মনে হয় এও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনে তারই কিছু সাগরেদরা, যেমন প্রথম যে ছেলেটা, যে মানে ইয়াং ছেলেটা যে মারতে গিয়েছিল, ও কিন্তু ওর দলেরই, ওর দলের, এবং ওর যত এই যে মানে যত এই যে মানে হয় কনস্পিরেসি থিওরি, এগুলো ওই ছেলেটা পড়তো। এই ভদ্রলোকেরও কিন্তু ওই সমস্যা রয়েছে, কনস্পিরেসি থিওরি। এবং আমরা জানি এই কনস্পিরেসি থিওরির কে ধারক বাহক যুক্তরাষ্ট্রে, হি ইজ ডোনাল্ড ট্রাম্প। কাজে ডোনাল্ড ট্রাম্পকে যে গুলি করছে সেটা আমরা অ্যাবসলিউটলি কন্ডেম করছি, কিন্তু তার অপরাধ এর সঙ্গে জড়িত কিনা, তার রেটোরিক্স এর সঙ্গে জড়িত কিনা, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এবং আমি আশা করব যে উনি যেন একটু মানে টেম্পারেচারটাকে ঠান্ডা করেন। রিপাবলিকানদেরকে পরামর্শ যে হে রিপাবলিকান বন্ধুরা, আপনার লোকদেরকে একটু কুল ডাউন করার চেষ্টা করেন, কারণ সেই কিন্তু এনকারেজ করছে এই ভায়োলেন্সের দিকে। উনি কিন্তু, আমাদের খেয়াল আছে যে ক্যাপিটাল হিল যে আক্রমণ করেছিল, সেই মানে ভয়ঙ্কর বাজে লোকগুলোকে কে উৎসাহিত করেছিল? ডোনাল্ড ট্রাম্প। হি ইজ অলওয়েজ ফর দ্যাট কাইন্ড অফ ভায়োলেন্স। কাজে অন্য আর কাকে দোষ দেব? দোষ দিতে হলে ইট বয়েলস ডাউন টু ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ কোহোর্টস, যারা বন্দুক ভালোবাসে, যারা গান কন্ট্রোল করতে দেয় না, এবং এখানে উস্কানিমূলক কথা বলে, আমি তাদেরকেই অপরাধ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সরোয়ার। আমি জনাব শমশের মুবিন চৌধুরী, আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো একই বিষয়ে, আপনি কিভাবে আসলে মূল্যায়ন করেন আসলে এই তার উপরে মানে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে সহিংসতা, সেটাকে তিনি নিজেই উস্কে দিচ্ছেন, কেন বারবার তার উপর হামলা হচ্ছে, এই মূল্যায়নটা আপনার কাছ থেকেও জানতে চাই। ধনকুবের যুক্তরাষ্ট্রের এলন মাস্ক তিনি বলছেন যে কামালা বা বাইডেনের উপর তো হামলা হচ্ছে না, তিনি এই প্রশ্নটি করছেন, যদিও এটি নিয়ে সমালোচনার পরে তিনি এটি তার এক্স পোস্ট থেকে এটি আবার ডিলিটও করে দিয়েছেন। এই যে উৎসাহিত হবার কথা যেটি ডক্টর মোস্তফা সরোয়ার বলছিলেন, এই বক্তব্যে মানে এলন মাস্কের বক্তব্যেও কি আবার কেউ উৎসাহিত হবেন এরকম জায়গা থাকে কিনা? হোয়াইট হাউস এই বক্তব্যের সমালোচনা করছে। এটাও বলে রাখি, এলন মাস্কের 20 কোটি ফলোয়ার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনাব শমশের মুবিন চৌধুরী, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম হাসান ফেরদৌস এবং আমার বন্ধু মোস্তফা সরওয়ারের। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনী, মানে সংবিধান হওয়ার পরে যে প্রথম সংশোধনী হলো যে বাক স্বাধীনতা,
দ্বিতীয় সংশোধনী হলো আমার গান, আমার কাছে বন্দুক, অস্ত্র থাকার অধিকার। মানে তারা নিজস্ব অস্ত্র রাখার অধিকারটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করানো হয়েছে, মানে সংবিধান সংশোধন করে। এবং সেটা যে 10-15 বছর পরে তা নয়, এটা দ্বিতীয় সংশোধনীতে তারা এটা এনেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে অস্ত্রের যে একটা বিরাট মানে বিস্তার, এটা তারা সাংবিধানিকভাবে তারা এটা রক্ষা করেছে। কত ভয়ঙ্কর সমাজ তৈরি করেছে এই শ্বেতাংশরা আপনি চিন্তা করে দেখেন সেখানে। এবং তারই ফলাফলকে সেটাকেই ডোনাল্ড ট্রাম্প খুব নিজের পুঁজি করে এটাকে উনি রাজনীতি করেন, অপরাজনীতি করেন, সারা দেশ সমাজকে সংঘাতের দিকে উনি ঠেলে দেন। এবং গত নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার পরে তাদের যে সংসদ, ক্যাপিটল যেটাকে বলা হয়, যে ঘটনা আমরা দেখলাম, এটা নিয়ে আমি বাংলাদেশের পত্রিকায় আমি লেখালেখিও করেছি। এটা অভূতপূর্ব যে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেছে, তখনও ডোনাল্ড ট্রাম্প ওই সংসদের ক্যাপিটলের সামনে দাঁড়িয়ে গাড়িতে বসে বসে উনি অস্ত্রধারীদের উৎসাহী দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, তোমরা গিয়ে আক্রমণ করো। এবং আক্রমণ করতে করতে কাকে করতে হলো? ডোনাল্ড ট্রাম্পের নিজেরই তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও টার্গেট করা হয়েছিল এবং সমস্ত ক্যাপিটলকে ওখান থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তিনি এটার হোতা, তিনি এটার ধারক, এটা বাহক। এই যে রক্তগঙ্গার কথা উনি বলে, এটা কিন্তু নতুন না। এর আগেও যখন বারাক ওবামা দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, যখন ইলেকট্রাল কলেজে ভোট যখন আসছিল, অনিশ্চিত অবস্থায় ছিল যে মিট রমনি জিতবেন না বারাক ওবামা জিতবেন, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যদি বারাক ওবামা জিতে, ওনার স্লোগান ছিল মার্চ টু ওয়াশিংটন, অর্থাৎ ওয়াশিংটনকে দখল করো। কারা দখল করবে? যারা বারাক ওবামার বিরুদ্ধে বা বিপক্ষে ছিল। এটা তার রন্ধে রন্ধে সহিংসতা, ধ্বংসাত্মক রাজনীতি, অসহিষ্ণু রাজনীতি, মানে কি বলবো, আপনার বর্ণবাদ তো ওনার রক্তে মাংসে, ওনার বর্ণবাদের ভাব রয়েছে। উনি এখন বিদেশ মানে বাহির থেকে বহিরাগতকে নিয়ে, মাইগ্রেন্টসকে নিয়ে কথাবার্তা বলছেন। ওনার পূর্বপুরুষরা কোত্থেকে এসছে? ওনার বাবারা, ওনার দাদা তো একইভাবে অভিবাসন হয়ে ওখানে এসেছিলেন আমেরিকাতে। সেখানে উনি নানা ধরনের কি বলবো সমালোচনামূলক অথবা প্রশ্নমূলক ব্যবসা করে, ওনার বিরুদ্ধে মামলাও ছিল, ওনাকে জার্মানিতে ফেরত পাঠিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দাদাকে। তারপরে এসে তারা তো, এটা তাদের রক্তে মাংসে, তাদের ডিএনএতে হচ্ছে সহিংসতা, ধ্বংসাত্মক রাজনীতি, অসহিষ্ণুতা, এবং সেটার সুযোগ নিচ্ছেন। এবং যখনই ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হতো কতবার উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যে কয়েকবার এরকম হতাহতের ঘটনা ঘটেছিল বিভিন্ন জায়গায়, উনি কিন্তু মানে বন্দুক রাখার যে অধিকার, সেটাকে উনি প্রশ্ন করেননি। উনি প্রশ্ন করেছিলেন মানুষের মানে মানসিকতা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে লোককে এই ধরনের কাজ করে। উনি নিজেই কিন্তু এই কথাটা বলেছেন। আরেকটা কথা, নর্থ ক্যারোলাইনাতে একবার ঘটনা ঘটেছিল একদম কু ক্লুক্স ক্লানের মতো, যেটা মুস্তাফা বলল, যে ওখানে তারা বলল এই দেশ আমাদের, এই দেশ ইহুদিদের নয়, বর্ণবাদ শুধু নয়, মানে রীতিমতো অ্যান্টিসেমেটিক গ্রুপ ওনার সাথে রয়েছে। তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু উভয় পক্ষকে দায়ী করেছে। উনি বলছেন দেয়ার আর গুড পিপল অন বোথ সাইডস, দেয়ার আর ব্যাড পিপল অন বোথ সাইডস। উনি কিন্তু যারা সহিংসতা করে তাদের বিপক্ষে উনি কিছু বলেন না, তাদের পক্ষেই উনি বলেন। তো এই যে একটা যুক্তরাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, এবং ঐতিহাসিক একটা নির্বাচন হতে যাচ্ছে, ঐতিহাসিক এই কারণে শুধু একজন প্রথম মহিলা প্রার্থী নয়, এবং তিনি কৃষ্ণাঙ্গ নয়, এবং সে কারণে এটা নিয়ে আরো বেশি ডোনাল্ড ট্রাম্পের এবং তার যে সমর্থক গোষ্ঠী, তার বেস যেটা রয়েছে, সেই বেসটাকে উনি উস্কাচ্ছেন।
আর জি, একটা যুক্তরাষ্ট্রের বিরতিতে যাব নির্বাচনের শমসের মুবিন চৌধুরী, কিন্তু আপনার যে বক্তব্য, আপনার সেখান থেকে একটা প্রশ্ন রাখি যে এত সহিংস বর্ণবাদী ধ্বংসাত্মক কর্মকাণ্ড যিনি উস্কানি দেন, এরকম একটা মানুষ যুক্তরাষ্ট্রে এত জনপ্রিয় কেন? এর কি কোনো ব্যাখ্যা আসলে আছে কিনা? আর যেটি বলছিলেন, আসলেই কি কৃষ্ণাঙ্গ এবং প্রথম মহিলা হিসেবে কামালা হ্যারিস একটি রেকর্ড করতে যাচ্ছেন? এরকম আরো অনেকগুলো প্রশ্নই আছে। একটা বিরতির পরে ফিরি, দুরালাপে থাকুন সাথেই। ফিরে এলাম চূড়ালাপে। বিরতির আগে জনাব শমশের মুবিন চৌধুরী যেটি বলছিলেন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, আসলে আপনারা সবাই বলছিলেন ডোনাল্ড ট্রাম্পের যে বৈশিষ্ট্যগুলো, আমি ডক্টর মোস্তফা সারোয়ার, আপনি কি একটু ছোট্ট করে বলবেন যে এত নেতিবাচক বৈশিষ্ট্য, ধ্বংসাত্মক, সহিংস, বর্ণবাদী, এত নেতিবাচক বৈশিষ্ট্য থাকার পরেও ডোনাল্ড ট্রাম্প এত জনপ্রিয় কিভাবে যুক্তরাষ্ট্রে? হ্যাঁ, আপনার এই প্রশ্নের কিন্তু উত্তর আছে। আমি একটা বই ছাপিয়েছি, বাংলা ভাষায় প্রথম কালেকশন অফ এসেস বাংলা ভাষায়, যেটার নাম ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। ওখানে আমি এগুলো লিখেছি। সেখান থেকে আমি বলবো যে এর ধনন্তরী যেটা, মানে তার যে ম্যাজিক যেটা হয়েছে, সেটা হয়েছে নির্বাচনের সময়, আগের নির্বাচন, যে নির্বাচনে সে উইন করেছিল হিলারি ক্লিন্টনের সময়, ওখানে সে একটা কথা বলেছিল বক্তৃতা দিতে গিয়ে। রিপাবলিকান ক্যান্ডিডেটদের ভেতরে তার বক্তৃতায় ছিল যে মেক্সিকানরা হলো রেপিস্ট এবং তারা মার্ডার করে। এটা ছিল ধনন্তরী। এই কথা যখন সে বলল, এই যুক্তরাষ্ট্রের যারা বর্ণবাদী এবং মানে রিলিজিয়াস বিগাট, ওদের জন্য এর চেয়ে ভালো টনিক আর কিছু হতে পারে না। ওরা খুঁজে পেল ওদের মেসায়া। এরপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওদের মেসায়া। তার অর্থ আমি বলতে চাই যে আপনি লক্ষ্য করে দেখুন যে বর্তমানে যে নির্বাচন হচ্ছে, তার কোন কোন ইস্যু ইম্পর্টেন্ট সেটা কিন্তু ভ্যারি করে। রিপাবলিকান পার্টির কাছে এক দঙ্গল ইস্যু, আর ডেমোক্রেটিক পার্টির কাছে আর একটা দঙ্গল, আর একটা ভিন্ন ধরনের কতগুলো ইস্যু। যেমন ধরুন যে রিপাবলিকানের কাছে হলো ইমিগ্রেশন হলো সবচেয়ে বড় ইস্যু। ব্যাপারটা কি? ইমিগ্রেশন ইস্যুটা অর্থ অন্য যারা অশ্বেতাঙ্গ আমরা যারা আছি, হ্যাঁ, আমরা যাতে এখানে না থাকতে পারি কিংবা না আসতে পারি, নাম্বার যাতে না বাড়ে। হ্যাঁ, এই যে একদম বর্ণবাদী ব্যাপারটা, এটা যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছে, ওই ওই হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে যখন সে দাঁড়িয়েছিল রিপাবলিকান প্ল্যাটফর্মে, তার বক্তৃতা থেকে শুরু, এবং ওবামার বিরুদ্ধে যে সে বার্তার মুভমেন্ট করেছিল যে সে যুক্তরাষ্ট্রের না, যেহেতু সে কালো, সেই কারণে, এই কারণে এখানকার যারা বর্ণবাদী লোকজন, রেসিস্ট, ওদের জন্য সে হলো একজন প্রফেট। এবং এই জন্যই ওকে কিন্তু প্রফেটও বলছে। জেসাসের সেকেন্ড, যে লোকটা মেয়েদের কোথায় কি হাত দিতে হয় এটা প্রকাশ্যে বলে, হ্যাঁ, এবং সবসময় মিথ্যে কথা বলে, তাকে বলে সে নাকি জেসাসের সেকেন্ড কামিং। কাজে বুঝতে পারেন যে এই যে দলটা, সেটা প্রায় আমার হিসেবে রিপাবলিকান পার্টি 30%, একদম কোর গ্রুপ। আর তার মধ্যে আরো একটা পেরিফেরিয়াল গ্রুপ আছে, সব মিলে আমি মনে করি সফট সাপোর্ট অ্যানাদার 30। সো অ্যাপ্রক্সিমেটলি 60%। এটাকে আমি যদি দুই ভাগ করি তাইলে হয় 30%। তার অর্থ যুক্তরাষ্ট্রের জনসাধারণের 30% ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত। আপনি যা এই জন্য আপনার খেয়াল আছে, সে বলছিল আমি যদি ফিফথ এভিনিউতে গুলি করি আর তাতে যদি লোক মারা যায়, ইটস ফাইন। ওই বলেছিল। তার অর্থটা কি? যে এই যে বর্ণবাদী অন্ধ যে লোকগুলো, একদম একদম ধর্মান্ধ এবং বর্ণবাদী, এই জঘন্য লোকগুলো, ও যাই করুক না কেন, ও হাজারো মিথ্যা কথা বলুক, ও যা মানে কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে যাচ্ছে। এমনকি এই যে লাস্ট ডিবেটের ভেতরেও ফালতু কথা বলছে। খেয়াল আছে ওহাইওতে নাকি হেইশিয়ানরা নাকি কুকুর বিড়াল খাচ্ছে সবাই, মানে মানে পেটদেরকে কেটে খাচ্ছে। এই ধরনের যে ফালতু কথা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, চিন্তা করে দেখুন, এটা তো এত নিম্ন পর্যায়ের, যেটা তো আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের জঘন্য কোনো ক্যান্ডিডেট আছে। সেই ক্যান্ডিডেটের একটা কোর গ্রুপ, তারা তার জন্য অন্ধ, যে জন্য তারা, রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু অনেক ভালো লোক আছে যারা ট্রু কনজারভেটিভ, যারা পলিসি ভিত্তিতে লোয়ার ট্যাক্স, তারপরে লেস গভর্নমেন্ট এবং লেস মানে স্ট্রং মিলিটারি, এগুলোকে বিশ্বাস করে তারা যে গ্রুপটা আছে, তারাও কিন্তু ওকে দেখতে পারে না সেই গ্রুপটা। কিন্তু তারা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। মানে এখন বোধহয় অ্যাপ্রক্সিমেটলি 15 to 20% অফ দ্য রিপাবলিকান পার্টি। কিন্তু রিপাবলিকান পার্টির বিরাট অংশ, মানে যেটা আমি বললাম
যে তারা ওর অন্ধভক্ত এই কারণে ডোনাল্ড ট্রাম্পের অন্ধ সমর্থক স্পষ্ট স্পষ্ট। ডক্টর মোস্তফা সরোয়ার একটু এই প্রশ্নটি জানতে চাই আমি, জনাব হাসান ফেরদৌসের কাছ থেকে একটু শুনবো যে আরেকটা মিনিট আমাকে দেন, আমি কথাটা শেষ করি। শেষ করুন ছোট্ট করে। হ্যাঁ, মধ্যপন্থী যারা আছে, ক্যান্ডিডেট যারা রিপাবলিকান, তারা হয়তো মনে মনে ওকে সমর্থন করে না, আমাদের সঙ্গে পার্সোনালি ওর বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওরা ইলেকশনে দাঁড়াতে যদি যায় তাহলে যেটা কোর গ্রুপ প্রাইমারিতে যারা ভোট দিতে আসে তারা তাদেরকে ভোট দেবে না এবং তারা রাজনীতিতে থাকতে পারবে না, এই জন্য বাধ্য হয়ে ওকে সমর্থন। জি ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আপনিও বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি হেরে গেলে রক্ত গঙ্গা বয়ে যাবে, আর ডেমোক্রেট রিপাবলিক দুই দলই বলছে তাদের প্রচারণায় যে তার দল হেরে গেলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকিতে পড়বে। আসলে কে হারলে কেমন পরিণতি হবে? জরিপ তো বলছে কামালার জয়ের কথা, পরিস্থিতি কেমন হতে পারে, আর কে জিতলে কি হবে, কে হারলে কি হবে, একটা বিশ্লেষণ শুনি। ধন্যবাদ। তার আগে আমি সরোয়ার ভাইয়ের কথা দূরে একটা কথা বলি, খুব সরলীকরণ করে ফেলছি আমরা। সরোয়ার ভাইয়ের যে বক্তব্য খুব ব্যাপারটা ইস্যুটাকে সিম্পলিফাই করে ফেলছেন। আমেরিকার যে অসুখ তার কারণ ডোনাল্ড ট্রাম্প নয়, সকল ডিম আমরা ডোনাল্ড ট্রাম্পের বাক্সে রাখছি। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার অসুখের সিমটম, তার লক্ষণ। আমেরিকার রোগটা আসলে কি? এই দেশটা এখন থেকে 15-20 বছর পরে বাই 2042 একটি মাইনরিটি মেজরিটি কান্ট্রিতে পরিণত হবে, অর্থাৎ বিদেশে নন হোয়াইটসরা হবে মেজরিটি। এবং এই 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 সংখ্যাটা, এই বিষয়টা শ্বেতকায়দের যারা এতদিন এই দেশটাকে ছড়ি ঘুরিয়েছে তাদেরকে ভীষণ রকম বিপর্যস্ত করে ফেলেছে। আমরা যারা শহরে থাকি একটা ব্যাপার, এটা আমরা ফিল করব না। আপনি যান সরোয়ার ভাইয়ের গ্রামে যান, সম্পূর্ণ ভিন্ন অবস্থা সেখানে। ওহাইওতে যে কাণ্ড ঘটছে একটু আগে আমরা যেটা উল্লেখ করলাম, এটা ভিত্তিহীন কাণ্ড কিন্তু নয়, এটা একটা ভিত্তি আছে। ভিত্তিটা কি? এই শহরে হঠাৎ করে অনেক বহিরাগত এসে পৌঁছেছে, প্রায় 20,000। তার মধ্যে একটা অংশ অবৈধ, আর একটা অংশ টেম্পোরারি রেসিডেন্সি পেয়েছে। এবং ফলটা কি হয়েছে? যে রিসোর্সেস আমার ছিল, আমার এই ছোট্ট শহর, এটা আমার 60,000 লোকের শহর, 60,000 লোকের শহরে হঠাৎ করে 20,000 লোক এসে পড়েছে। এর ফলে আমার রিসোর্সেস গুলি তাদেরকে ব্যবহার করতে দিতে বাধ্য হচ্ছি আমরা। এটা টেনশনটা বাড়িয়ে দিচ্ছে। আপনি যেগুলো বাঙালিকে জিজ্ঞেস করুন, নিউ ইয়র্কের বাঙালিকে, তারা কি পছন্দ করে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে? পছন্দ করে না তো। আমার সঙ্গে টক শোতে সরাসরি সংঘর্ষ হয়েছে, বলছেন যে ইমিগ্রেন্ট এসে আমার পরিবেশকে কলুষিত করছে। আমরাই বলছি, তার মানে এটা কি? ইমিগ্রেন্টদের ব্যাপার, আমরা তো পৌঁছে গেছি ভাই, আমরা ভালো আছি। আর নতুন লোক যারা আসবে তারা আমার চাকরি নেবে, তারা আমার যে রিসোর্স রাখা হচ্ছে আমার জন্য তার অংশ তাতে ভাগ বসাবে। যেমন নিউ ইয়র্কে কি হয়েছে, প্রায় 1 লক্ষ, এই গত 1-1.5 বছরে 1 লক্ষ মূলত আফ্রিকান বহিরাগত এসে পৌঁছেছে। তাদেরকে রাখা হচ্ছে হোটেলে, আমার বাড়ির পাশে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। এবং আমি মনে করছি কি, এরা আমার জন্য হুমকি, থ্রেট, আমার জন্য, আমার নিরাপত্তার জন্য হুমকি। ডোনাল্ড ট্রাম্প এটাকে ব্যবহার করছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের রোগ নয়, রোগের সিমটম। সে ব্যবহার করছে আমাদের এই যে আমাদের আমি বললাম যে ক্রোধ বাড়ছে, এই ক্রোধটাকে ব্যবহার করছে শ্বেতকায়দের এবং নন শ্বেতকায়দের একাংশ ট্রাম্পকে সাপোর্ট করছে। এই আমরা এতক্ষণ গাল দিচ্ছি ট্রাম্পকে। ট্রাম্প গত নির্বাচনে 77 মিলিয়ন ভোট পেয়েছে, 77 মিলিয়ন ভোট পেয়েছে, মানে এত লোক তাকে পছন্দ করে। আজকের যে জনমত জরিপ এসছে তাতে কি দেখছেন আপনি? ন্যাশনালি 47% কমলা হ্যারিস, 47% ডোনাল্ড ট্রাম্প। এত গাল দিচ্ছি তাকে আমরা, অহরাত্র তাকে আমরা বদনাম করছি, তারপরেও আমেরিকার 47% মনে করছে যে এই লোকটিকে আমি চাই। আপনি কি জানেন 60% লোক আমেরিকান মনে করে যে আমেরিকান ইকোনমি একমাত্র ডোনাল্ড ট্রাম্পই ঠিক করতে পারে। 60% লোক মনে করে এখনো। তার মানে ব্যাপারটা তো সরল নয়, এর পেছনে আরেকটু গভীরভাবে ভাবতে হবে আমাকে। জনাব হাসান ফেরদৌস, একটা ছোট্ট প্রশ্ন যোগ করি যে ইকোনমিস্টের প্রতিবেদন বলছে যে, আপনি যে জরিপের ফলাফলের কথা বলছেন, ইকোনমিস্টের একটা প্রতিবেদন বলছে যে এইবারের নির্বাচনে টাই ব্রেকিং হতে পারে। এরকমটা কি হতে পারে? আপনার কি মনে হয়? না, আমি আবার বলি, প্রথমত আমরা এই জনমত জরিপগুলি স্ন্যাপ, এই মুহূর্তে স্ন্যাপশট মাত্র। এটা হমেশাই বদলাচ্ছে। যেমন যে আমি যে বললাম আজকে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্টটা, ইপসসের যে নতুন জরিপ, তাদের কি দেখতে পাচ্ছি আমরা, ন্যাশনালি হচ্ছে 47 টাই। কিন্তু আমরা এও জানি যে পুরো ভোটের হিসাবে নির্বাচনের ফলাফল ডিসাইডেড হবে না।
ভোট কে পেল, যেমন ধরো 2016 হিলারি ক্লিন্টন 3 মিলিয়ন ভোট বেশি পেয়েছিলেন, 30 লক্ষ ভোট বেশি পেয়ে তিনি অপরাস্ত হয়েছিলেন। কারণটা কি? আমেরিকার বিশেষ নির্বাচনী ব্যবস্থা, যেখানে মূল কথা হচ্ছে ইলেকট্রাল ভোটস। আপনাকে 270টা ইলেকট্রাল ভোট পেতে হবে। এখন এই হিসাবে সময় আজকে জানি আপনার কাছে হিলারি ক্লিন্টন, কমলা হ্যারিসকে 270 পেতে হবে বা তার বেশি পেতে হবে, একই কথা ট্রাম্প সম্বন্ধেও। কিভাবে পাবেন তারা? এই মুহূর্তে তারা হিসাব করছেন যে এটাকে বলে ব্লু ওয়াল, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, এই 3টা অঙ্গরাজ্য যদি পেয়ে যান কমলা হ্যারিস, গ্যারান্টিড 270। এবং এখন প্রাইমারি ফোকাস হচ্ছে গিয়ে পেনসিলভেনিয়া, যেটা একটু আগে বললেন সরোর ভাই, পেনসিলভেনিয়া। আজকের ফলাফল কি দেখছি আমরা? পেনসিলভেনিয়া কি অবস্থা তাদের? পেনসিলভেনিয়া এই মুহূর্তে কমলা হ্যারিসের 51% অ্যাপ্রুভাল, ডোনাল্ড ট্রাম্পের 42। তারা মানে 5%, তিনি 5-7% তিনি এগিয়ে গেছেন। অন্য কথায় ট্রেন্ডিংটা হচ্ছে টুয়ার্ডস কমলা হ্যারিস। যদি এই 3 রাজ্যে কমলা হ্যারিস জিতে যান, এবং নেব্রাস্কায় আবার ইন্টারেস্টিং, সেখানে ইলেকট্রাল কলেজ ভোট। জি, জনাব হাসান ফেরদৌস, এটি বুঝতে পারছি যে সমীকরণটা বেশ জটিল, মানে নির্বাচনে ভোটের সমীকরণটা খুব সহজ না, এটি একটা জটিল সমীকরণ। এই সময় আসলে পুরোটা বুঝবার মতো অবস্থা হয়তো করতে পারবো না। জনাব শমশের মুবিন চৌধুরী, একটু এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে যুক্তরাষ্ট্র প্রশাসনই অভিযোগ করছে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে ভোটকে। বাইডেন বলছেন যে রাশিয়া ষড়যন্ত্র করছে, হস্তক্ষেপের চেষ্টা করছে। ইরানিরা নাকি এটিও আসছে যে তারা ট্রাম্পের প্রশাসনের, মানে ট্রাম্পের নির্বাচনী শিবিরের তথ্য ডেমোক্রেটদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই অভিযোগটা ইরানের উপর আছে, এমন অভিযোগ আছে। আসলে কি মনে করেন, আসলে কি এরকম মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে নিয়ে নানান রকম সমালোচনা করছে, মানে ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্র করে লাভ কি হচ্ছে? ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে, সাইবার অ্যাটাক হচ্ছে, এটা তো আমরা অতীতেও দেখেছি। এবং আজকালকের এই প্রযুক্তির যুগে আপনার সাইবার অ্যাটাক করা খুব কঠিন কাজ না, খুবই সহজ। ইরান পারে, সোভিয়েত ইউনিয়ন পারে, যুক্তরাষ্ট্রও পারে, সকলেই করে না যে তা না, সকলেই করে। তবে এইখানে হয়ে গেছে কি, এই যে ষড়যন্ত্রের কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশে গণতন্ত্র বা গণতন্ত্রের সংস্কৃতি অবক্ষয় ঘটছে। যে ষড়যন্ত্র করে একটা নির্বাচনের ফলাফল নির্ধারণ করা যায়। আর এখানে আমি দুজনকেই জিজ্ঞেস করবো, হাসান ফেরদৌস সাহেবকে জিজ্ঞেস করবো, সারওয়ারকেও জিজ্ঞেস করবো, যে এই যে ইলেকটোরাল কলেজ সিস্টেম, এইটার কি একটা সংস্কারের সময় এসেছে কিনা, পরিবর্তন বা পরিবর্ধনের সময় এসেছে কিনা? আপনার দেখেন, যেটা বললেন যে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প থেকে 30 লক্ষ ভোট বেশি পেয়েও, মানে পপুলার ভোট বেশি পেয়েও ইলেকট্রাল কলেজে ভোটে উনি হেরে গেছেন। এবং এটা অত্যন্ত, মানে আমি বলবো যে এখানে গণতন্ত্রকে নিয়ে একটা বিরাট প্রশ্ন আসে। হ্যাঁ, যারা এই ইলেকট্রাল কলেজ সিস্টেম যারা করেছিলেন, তখন যারা করেছে, এটা কারণটা ছিল যে শুধু ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয়, এই 4-5টা রাষ্ট্র মিলে আমেরিকার প্রেসিডেন্টকে হবে না হবে সেটা ঠিক করবে, তার থেকে সেটা যাতে না হয়, একটা মানে বৈষম্য যাতে থাকে সারা দেশে, যে ছোট ছোট রাষ্ট্রগুলো, মানে অঙ্গরাজ্যগুলো প্রেসিডেন্ট কে হবে তাদের একটা মতামত সেখানে মানে প্রতিফলিত হতে পারে। সেটা হয়তো সেই সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু তাদের ডেমোগ্রাফিক যে এত শিফট হয়েছে, এত মিক্সড পপুলেশন হয়ে গেছে, এখন এইটার একটা সংস্কারের সময় এসেছে কিনা। হ্যাঁ, আমি হাসান ফেরদৌসের সম্পূর্ণ একমত যে তাদের মূল ব্যাধি যেটা আমেরিকাতে, সেইটার সিমটম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মানে উনি সেটাকেই এটাকে সামনে নিয়ে এসেছেন আর কি। অসহিষ্ণুতা, মানে সংঘাত, সবকিছু উনি নিয়ে আসেন সামনে। আপনি চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের আমাদের জীবনে আমরা যত নির্বাচন দেখেছি, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন, প্রাক্তন প্রেসিডেন্ট তার অভিষেক অনুষ্ঠানে কিন্তু হাজির থাকেন, উপস্থিত থাকেন। এটা তাদের সংস্কৃতি ছিল। এই প্রথমবার সেই সংস্কৃতি ভঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, এবং সেই নির্বাচনের ফলাফল আজ পর্যন্ত তিনি স্বীকার করেননি, তার যে পরাজয় স্বীকার করেননি। এবার যে তিনি যে পরাজিত হন, আসলেই রক্তগঙ্গা বহাবার একটা চেষ্টা করবেন, এটা তার মনের মধ্যে আছে। হি ইজ এ ক্রিমিনাল, মানে তিনি 34টা মামলায় শুধু অভিযুক্ত না, রীতিমতো দোষী প্রমাণিত হয়েছে। এবং সেখানে এই লোক
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে যাবে, এটা তো বিশ্বের জন্য ভয়ঙ্কর, শুধু যুক্তরাষ্ট্রের জন্য শমশের মোবিন চৌধুরী, একটু এটাও জানতে চাইবো, একটা বিরতিতে যেতে হবে আমাকে, কিন্তু এটাও জানতে চাইবো যে তার সাজা যেটি পেন্ডিং রাখা হয়েছে নির্বাচনের পরে যেটি শোনানো হবে, মানে তিনি জয়ী হলে সেটি কি ডিফারেন্ট কিছু হতে পারে, বা মানে তার জয় পরাজয়ের উপর কি এটি কোনো রকম নির্ভর করবে? একটা বিরতির পরে শুনি, আসলে আরো অনেক কিছু রয়ে যাচ্ছে, সময়টা সীমিত হয়ে যায়। ফিরছি বিরতির পর। ফিরে এলাম দূর আলাপে। আমি জনাব শমশের মোবিন চৌধুরী, আপনার প্রসঙ্গ কথা থেকে গিয়েছিলাম, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি বলছিলেন যে ট্রাম্পের যে মামলাগুলো, তার সাজা আসলে হার জিতের উপরে কিছু সাজা নির্ভর করবে কিনা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায়, আপনার কি মূল্যায়ন? দেখেন, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে যারা জাজ রয়েছে, জাস্টিস রয়েছেন, এরা সম্পূর্ণভাবে দলীয় চিন্তা ভাবনায় কিন্তু এদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং পৃথিবীতে বোধহয় একমাত্র দেশ যুক্তরাষ্ট্র, এত গণতন্ত্র নিয়ে তারা কথা বলে, যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু আমৃত্যু তাদের অবস্থান থাকতে পারে, তাদের কোনো রিটায়ারমেন্ট, তাদের কোনো অবসরে যাওয়ার কোনো ইয়ে নেই, কোনো প্রশ্ন নেই। তো একবার যদি আপনি 9 জন জাস্টিসের মধ্যে আপনি 5 জন যদি রিপাবলিকান হয়ে যান, তারা কিন্তু শেষ পর্যন্ত ওই রিপাবলিকানদের মতামতে একটা তারা সিদ্ধান্ত রায় দেয়। এটা আমরা সবচেয়ে মানে পরিষ্কারভাবে দেখেছি অ্যাল গোর এবং জর্জ ডব্লিউ বুশের নির্বাচনের সময়, জুনিয়রের সময়। সেই সুপ্রিম কোর্টই কিন্তু জনগণের বিরুদ্ধে রায় দিল জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে ফ্লোরিডার ইলেকশনকে নিয়ে। তো আমি মনে করি যদি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, তার যে এই যে রায়গুলো আছে তার বিরুদ্ধে, এটা বোধহয় খুব একটা আর এগোবে না। এটা কোনো না কোনো ভাবে সুপ্রিম কোর্টে গিয়ে এটা মাপ পেয়ে যাবেন, কারণ সুপ্রিম কোর্ট তো তারই দেওয়া সুপ্রিম কোর্ট, তার সময় মেজরিটি করা সুপ্রিম কোর্ট। তো এই দুর্বলতার সুযোগটা উনি মানে খুব ভালোভাবেই পাবেন আর। জি, জনাব শমশের মোবিন চৌধুরী, যে এরকম ঘটনা আমাদের দেশে হরহামেশাই হয়। আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে ক্লিনটন পরিবারের একটা খুব ভালো সম্পর্ক আছে, সেই সূত্রে ডেমোক্রেট দলের সাথে আমাদের দেশের সাথে সম্পর্কের কি কোনো প্রভাব পড়বে নির্বাচনের ফলাফল, মানে যদি ট্রাম্প জেতেন বা কামালা জেতেন, কে জিতলে কেমন, মানে কোনো পরিবর্তন সংকোচন হতে পারে কিনা জনাব শমশের মোবিন? না, এই যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে গেল, এই তো এই ডেমোক্রেট প্রশাসনের সময় তারা আসলো এখানে, এবং তারাই কিন্তু খুব পরিষ্কার ভাষায় প্রফেসর ইউনূসের সমর্থন করে গেল, এবং তার যে সংস্কার এজেন্ডা সেটাকেও তারা সম্পূর্ণভাবে খুব জোরালো ভাবেই তারা এটা সমর্থন করলো, এবং সকল ধরনের সহযোগিতা দেওয়ার তারা সেই প্রতিশ্রুতি দিল। এখন রুদ্ধদ্বারের ভেতরে কি আলাপ আলোচনা হচ্ছে সেটা তো আমরা কোনো পত্রপত্রিকা দেখি না। আজকে ডেইলি স্টারে আমার একটা লেখা বেরিয়েছে, অনেক সেটা দেখে থাকবেন, যে এই সফরটাই ছিল প্রফেসর ইউনূসের সরকারকে সমর্থন দেওয়ার জন্য। তো এখানে যদি সেখানে পরিবর্তন ঘটে হোয়াইট হাউসে, খুব একটা যে পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি না, কারণ ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টি বলবো না, রিপাবলিকান পার্টি এখন ডোনাল্ড ট্রাম্পের পার্টি, ডোনাল্ড ট্রাম্পের বাইরে কোনো রিপাবলিকান পার্টি এখন আর নেই। তো সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা খুব একটা সে তার মাথা ঘামাবে না। সে তার নিজের এজেন্ডা আমেরিকার ভেতরে, মেক আমেরিকা গ্রেট এগেইন, তার ওই আমেরিকার এজেন্ডাটাই তার প্রাধান্য পাবে। ইউরোপের সাথে বরং বৈরিতা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা যুক্তরাষ্ট্রের পরীক্ষিত মিত্র রাষ্ট্র, তাদের সাথে কিন্তু বৈরিতা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যে ইউরোপিয়ান অনেক নেতৃবৃন্দ এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন যে নেটোর কি অবস্থা হবে এইসব বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ জনাব শমশের মোবিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সারওয়ার, আপনার কাছ থেকেও খুব 1-1.5 মিনিটে আসলে সম্পর্কের কোনো পরিবর্তন হবে কিনা, মানে কার ক্ষমতায় আসলে কি হবে, সেই বিশ্লেষণটা একটু জানতে চাই। আমি অ্যাম্বাসেডর শমশের মোবিন চৌধুরীর সঙ্গে একমত। যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, বিশেষ করে বাংলাদেশ, আমি যেগুলোকে বলি যে এদের কিন্তু মানে রিপাবলিকানদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আছে সেটা আমার ধারণা নেই, তবে এদের সাধারণত একটা কনসিস্টেন্সি থাকে ফরেন পলিসিতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসলে ডেফিনেটলি, যেটা শমশের মোবিন চৌধুরী বলেছেন, যে ইউরোপের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। হয়তো রাশিয়ার সঙ্গে সম্পর্কটা আরো ক্লোজ হয়ে যেতে পারে, সেটা হতে পারে এবারে। কিন্তু এখানে আবার চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এখানে যেহেতু সেনেট আছে এবং কংগ্রেস আছে, কাজে ফরেন পলিসি একাই যে ফর্মুলেট করতে, যদিও এটা আন্ডার দ্য প্রেসিডেন্সিয়াল জুরিসডিকশন, কিন্তু বাধাও আছে বিভিন্ন, কারণ ফরেন পলিসির সঙ্গে তো অন্যান্য অনেক জিনিস জড়িত।
মানি অ্যালোকেশনস, তারপরে বাজেটের বিভিন্ন সাইড, ডিফেন্স, বিভিন্ন জিনিস জড়িত। কাজে সব মিলে আমার মনে হয় এত একটা ইজি না। কাজে আমার উত্তর হবে যে যদি এখানে যেই উইন করুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের খুব একটা যে পরিবর্তন হবে আমার মনে হয় না। হয়তো একটু মাইনর চেঞ্জ হতে পারে, অল্প, হ্যাঁ, কিন্তু সেটা হবে খুবই ইনসিগনিফিক্যান্ট। শমশের মোবিন চৌধুরী আমাকে যে প্রশ্ন করেছেন যে এখানকার ইলেকট্রাল কলেজ, হ্যাঁ, এবং এখানকার ইলেকট্রাল কলেজে যে আমাদের টোটাল ইলেকট্রাল মেম্বার হলো 538, যে জন্য 270 হলে একজনে উইন করে। এটা হচ্ছে বিভিন্ন স্টেট থেকে আসে, এর দুটো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসে। একটা হলো কংগ্রেসের যে ডক্টর মোস্তফা সারোয়ার, এই বিষয়টা মনে হয় আরেক দিনের আলোচনায় আসলে ভালো হয়, কারণ আমার হাতে একদমই এক মিনিট প্লাস হয়তো আছে। আমি একটু জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকেও একই বিষয়ের বিশ্লেষণ যদি শুনতে চাই। জনাব হাসান ফেরদৌস, আমার মনে হয় মোটামুটি আলোচনা বোঝা যাচ্ছে। দেখা যাক সামনে 5ই নভেম্বরের নির্বাচনে কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট। নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো এবং এই বিষয় নিয়ে কথা বলতেই থাকবেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি দূর আলাপ থেকে।